হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসনের টেকের পক্ষ থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের 10 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা গ্রুপ 17 এর মৌল অর্থাৎ হ্যালোজেন গ্রুপের মৌলসমূহের ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গ্রুপ 17 এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া। এই গ্রুপ 17 মৌলগুলোকে কি বলা হয়? হ্যালোজেন মৌল, তাই না? এটা সামুদ্রিক লবণ উৎপাদনকারী, তাই তো? এই জন্য এদেরকে কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ বলা হয় বা হ্যালোজ মৌল বলা হয়। আসো দেখো, এই হ্যালোজেন গ্রুপের মৌল কোনগুলো? এই হ্যালোজেন গ্রুপের মৌল হচ্ছে কোনগুলো ভাই? একটু দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন, দেখো টেনেসাইন, দেখো ফ্লোরিন, এইদিকে লিখি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসাইন। ঠিক আছে, এরা হচ্ছে কি হ্যালোজেন গ্রুপের মৌল। ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং কি টেনেসিন। ঠিক আছে, ওকে। দেখো আমরা কিভাবে মনে রাখবো, এখানে ছন্দ আছে। দেখো, ফিল করলাম ব্রো, ফেল করলাম ব্রো, আজ আসতে ট্রেনে। আজ একজন বন্ধু আরেকজনকে কি বলতেছে? ফেল করলাম ব্রো, আজ আসতে ট্রেনে। ঠিক আছে, ট্রেন দিয়ে আসতে, ট্রেনটাকে সে মিস করে ফেলছে। ট্রেন দিয়ে সে যেতে পারে নাই। দেখো, ফেল দিয়ে মনে রাখবো কি ভাই? ফ্লোরিন, করলাম দিয়ে ক্লোরিন, ব্রো দিয়ে ব্রোমিন, আজ দিয়ে আয়োডিন, আসতে দিয়ে অ্যাস্টাটিন, ট্রেনে দিয়ে কি ভাই? টেনেসাইন। ঠিক আছে, এগুলো কি ছিল? গ্রুপ 17 এর মৌল, মানে হ্যালোজেন মৌল। ঠিক আছে, এটা সামুদ্রিক লবণ উৎপন্নকারী মৌল এদেরকে বলা হয়। ঠিক আছে, দেখো এদের ভৌত অবস্থা, বর্ণ ও তড়িৎ ঋণাত্মকতা একটু আমরা জেনে নেই। ঠিক আছে, এদেরকে কি বলা হয় ভাই? হ্যালোজেন গ্রুপ বলা হয়। দেখো, হ্যালোজেন গ্রুপ। ঠিক আছে, এদের আমরা ভৌত অবস্থা, বর্ণ এবং কি জানবো? একটু তড়িৎ ঋণাত্মকতার মান জেনে নিব। দেখো, ভৌত অবস্থা, ভৌত অবস্থা, ধর্ম আর তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, দেখো লিখলাম আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। দেখো, এই ফ্লোরিন আছে না ভাই? এই ফ্লোরিন এবং ক্লোরিন হচ্ছে গ্যাস। ফ্লোরিন এবং ক্লোরিনের ভৌত অবস্থা কি? গ্যাস। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা এমসিকিউ এর জন্য। এই ব্রোমিন আছে না, এই ব্রোমিনের ভৌত অবস্থা হচ্ছে তরল। ঠিক আছে, এটা তরল অধাতু। দেখো, আয়োডিন এবং অ্যাস্টাটিন হচ্ছে কি? এদের ভৌত অবস্থা হচ্ছে কঠিন। কঠিন। ঠিক আছে, আমরা এদের ভৌত অবস্থা জেনে নিলাম। আমরা এদের একটু ধর্মটা জানবো। ধর্ম না, সরি, এটা হবে বর্ণ। এটা হবে কি? বর্ণ। ঠিক আছে, এই ফ্লোরিনের বর্ণ জানো কি? ফিকে হলুদ। ফ্লোরিনের বর্ণ হচ্ছে কি ভাই? ফিকে হলুদ। ফ্লোরিন ফিকে হলুদ। ঠিক আছে, এই ক্লোরিনের বর্ণ হচ্ছে কি ভাই? সবুজাভ হলুদ। সবুজাভ, সবুজাভ হলুদ। ঠিক আছে, এই ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল। ওকে, আয়োডিনের বর্ণ কি ভাই? গাঢ় বেগুনি। আয়োডিনের বর্ণ হচ্ছে গাঢ় বেগুনি।
গাঢ় বেগুনি। এবং এই অ্যাস্টার্টিনের বর্ণ হচ্ছে কি ভাই? কালো। ঠিক আছে, এগুলো এদের কি ছিল? বর্ণ ছিল। আমরা এবার এদের তড়িৎ ঋণাত্মকতার মান দেখব। এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4। ঠিক আছে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3। ঠিক আছে, এই ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.8। ঠিক আছে, এই ক্লোরিনটা 3 পয়েন্ট সামথিং, তুমি 3 লিখলেই হবে। দেখো ব্রোমিন কত? 2.8। ঠিক আছে, আয়োডিন কত? 2.5। ওকে, অ্যাস্টার্টিন কত? 2.1। 2.1। ঠিক আছে, দেখো তো এই 3 থেকে 3 ছিল কি ক্লোরিনের, তাই তো? এই ক্লোরিন থেকে যখন কিসে আসলো? ব্রোমিনে আসলো, তখন কত কমে গেল? 0.2 কমে গেল, তাই না? ঠিক আছে, যখন এই ব্রোমিন থেকে আয়োডিনে আসলো তখন কত কমে গেল? 0.3 কমে গেল। যখন আয়োডিন থেকে অ্যাস্টার্টিনে আসলো তখন কত কমে গেল? 0.4 কমে গেল। ঠিক আছে, তুমি এভাবে মনে রাখতে পারো, হ্যাঁ, ভুলো না। হ্যাঁ, এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এরা কি গঠন করে? এরা দ্বিপরমাণুক অবস্থায় থাকে, সাধারণ সংকেত X2। দেখো এদের আরো কিছু ইনফরমেশন লিখে দিই। এরা দ্বিপরমাণুক অবস্থায় থাকে। হ্যাঁ, এরা দ্বিপরমাণুক অবস্থায় থাকে। এরা দ্বিপরমাণুক অবস্থায় থাকে। পরমাণুক এরা দ্বিপরমাণুক অবস্থায় থাকে। ঠিক আছে ভাই, ওকে। সাধারণ সংকেত কি হবে? সাধারণ সংকেত হবে X2। সাধারণ সংকেত X2। ঠিক আছে, এদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম। দেখো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মানটা কি হয় ভাই? বাড়তে থাকে। ঠিক আছে, দেখো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম। সরি, দেখো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম। ঠিক আছে, এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম কি ভাই? ফ্লোরিন হবে কি সবচেয়ে কম। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, মানে কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম যেন কি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকবে। ঠিক আছে, যার পারমাণবিক সংখ্যা বেশি তার কি হবে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটাও কি হবে? বেশি হবে। ঠিক আছে, ওকে। তাহলে আয়োডিনের পারমাণবিক সংখ্যা বেশি, এই ভ্যান ডার ওয়ালস বল কি হবে? আয়োডিনের সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, এমন হবে। ফ্লোরিনের সবচেয়ে কম হবে। ঠিক আছে, ফ্লোরিনের চেয়ে ক্লোরিন বেশি, ক্লোরিনের চেয়ে ব্রোমিন বেশি, ব্রোমিনের চেয়ে আয়োডিন বেশি। ঠিক আছে, এটা কি এদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম। ঠিক আছে, এটা এখান থেকে তুমি কি মনে রাখবা? যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বাড়ে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হবে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো এদের সক্রিয়তার ক্রম। সক্রিয়তার ক্রম, ঠিক আছে, ফ্লোরিনের সক্রিয়তা সবচেয়ে বেশি। সক্রিয়তার ক্রম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এই ফ্লোরিনের সক্রিয়তা সবচেয়ে বেশি। হ্যাঁ, এগুলো মনে রাখবা, এমসিকিউ আসে।
ঠিক আছে, ক্রমটা দেখো। এবং তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা তো জানোই, তড়িৎ ঋণাত্মকতার ক্রম কার, ফ্লোরিনেরটাই বেশি হবে। তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, ওকে, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টার্টিং। ঠিক আছে, এই ফ্লোরিনেরটা বেশি হবে, ওকে, কারণ ফ্লোরিন 4। ঠিক আছে, ওকে। ব্রোমিন 2.8, আয়োডিন কত 2.5, সরি সরি কি লিখছি, ফ্লোরিন ক্লোরিন লিখি নাই, সরি সরি ভাই, ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, পরে ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, দেখো ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপর কত ক্লোরিন 2.8, ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, ব্রোমিনের তড়িৎ ফ্লোরিন হচ্ছে 4, ক্লোরিন হচ্ছে 3। ঠিক আছে, ব্রোমিন হচ্ছে 2.8। দেখো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, ক্লোরিন কত 3, ব্রোমিন কত 2.8, এবং আয়োডিন কত 2.5। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা, তাহলে কি হবে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ভাই বেশি হবে। ঠিক আছে, ওকে, আমরা একটু হ্যালোজেন ইনফরমেশন গুলো জেনে নিলাম। আসো এবার আমরা এদের বৈশিষ্ট্যগুলো দেখি, বিক্রিয়াগুলো দেখি। এরা কি করে, আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে। এরা কি করে ভাই, আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে। আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে। আন্তঃহ্যালোজেন যৌগ গঠন। আন্তঃহ্যালোজেন যৌগ কি গঠন করে জানো, বেশি তড়িৎ ঋণাত্মক হ্যালোজেনের সাথে কম তড়িৎ ঋণাত্মক মৌলের সৃষ্টি হয়। ঠিক আছে ভাই, কি করে আন্তঃহ্যালোজেন যৌগ গঠন কি করে ভাই, বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে কম তড়িৎ ঋণাত্মক মৌলের বিক্রিয়া হয়। বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে, বেশি তড়িৎ ঋণাত্মক হ্যালোজেনের সাথে, বেশি তড়িৎ ঋণাত্মক হ্যালোজেনের সাথে কম তড়িৎ ঋণাত্মক মৌলের সৃষ্টি হয়। তড়িৎ ঋণাত্মক হ্যালোজেনের সাথে, হ্যালোজেনের সাথে কম তড়িৎ ঋণাত্মক মৌলের সৃষ্টি। ঋণাত্মক মৌলের সৃষ্টি। ঠিক আছে ভাই, দেখো ওই যে বেশি তড়িৎ ঋণাত্মক কি ভাই, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক কার ছিল, ফ্লোরিন, আর তার সবচেয়ে কম ছিল কি, আয়োডিনের, তাই না, সবচেয়ে কম ছিল আয়োডিনের। কি গঠন করলো, আয়োডিন পেন্টাফ্লোরাইড। ঠিক আছে, আবার দেখো সবচেয়ে বেশি কম কার, আয়োডিন, আর সবচেয়ে বেশি কার, ফ্লোরিন। কি গঠন করলো এবার, আয়োডিন হেপ্টাফ্লোরাইড। ঠিক আছে, বেশি তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন, দেখো ফ্লোরিন কি, এটা বেশি তড়িৎ ঋণাত্মক, তাই না, এই তড়িৎ ঋণাত্মকের সাথে ভাই কম তড়িৎ ঋণাত্মক, সবচেয়ে হ্যালোজেনের কম তড়িৎ ঋণাত্মকতার মান কার, আয়োডিনের, তাই তো, এই আয়োডিনের সাথে বিক্রিয়া করলো। ঠিক আছে, একবার কি করলো, আয়োডিন পেন্টাফ্লোরাইড, আয়োডিন, আয়োডিন পেন্টাফ্লোরাইড, পেন্টাফ্লোরাইড। ঠিক আছে, একবার আয়োডিন পেন্টাফ্লোরাইড আর একবার আয়োডিন হেপ্টাফ্লোরাইড। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, আয়োডিন হেপ্টাফ্লোরাইড। ঠিক আছে, তাহলে দেখে ফেললাম এরা কি গঠন করলো, আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করলো, তাই না। ওকে, দেখো এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন হ্যালাইড আবার গঠন করে। হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় কি করে, হাইড্রোজেন হ্যালাইড গঠন করে।
হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন হ্যালাইড গঠন করে। আসো, হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন হ্যালাইড গঠন করে। হাইড্রোজেন এর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন হ্যালাইড গঠন করে। গঠন, ঠিক আছে। এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি করে? হাইড্রোজেন হ্যালাইড গঠন করে। ঠিক আছে, দেখো ওই যে হাইড্রোজেন আর হ্যালোজেনের সংকেত কি ছিল ভাই? X2। ঠিক আছে, এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি গঠন করে? হাইড্রোজেন হ্যালাইড গঠন করলো। ঠিক আছে ভাই, এটা কি গ্যাসীয় গ্যাস, তাই তো? ওকে, দেখো আমরা একটা উদাহরণ দেখি। দেখছো ক্লোরিন কি একটা হ্যালোজেন, তাই তো? আর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন হ্যালাইড গঠন করতেছে। ও হাইড্রোক্লোরিক, এটা কি ভাই? একটা অ্যাসিড। ঠিক আছে, ওকে, আমরা দেখে ফেললাম। ঠিক আছে, আমরা এবার একটা জিনিস দেখবো। এই হাইড্রোজেন হ্যালাইড আছে না ভাই, হাইড্রোজেন হ্যালাইড মানে কি H6, তাই তো? এই হাইড্রোজেন হ্যালাইড যে আছে এটা জলীয় দ্রবণকে হ্যালোজেন হাইড্রাসিড বলা হয়। ঠিক আছে, এই হাইড্রোজেন হ্যালাইডের জলীয় দ্রবণকে হ্যালোজেন হাইড্রাসিড বলা হয়। ঠিক আছে, দেখো হাইড্রোজেন হ্যালাইডের জলীয় দ্রবণকে এই হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড এর, হাইড্রোজেন হ্যালাইড মানে কি ভাই? H6। হাইড্রোজেন হ্যালাইডের জলীয় দ্রবণকে, বুঝছো? হাইড্রোজেন হ্যালাইডের জলীয় দ্রবণকে হ্যালোজেন হাইড্রাসিড বলে। জলীয় দ্রবণকে, হাইড্রোজেন হ্যালাইডের জলীয় দ্রবণকে কি বলা হয়? হ্যালোজেন হাইড্রাসিড বলা হয়। হ্যালোজেন হাইড্রাসিড বলে, হ্যালোজেন হাইড্রাসিড। ঠিক আছে, হাইড্রোজেন হ্যালাইডের জলীয় দ্রবণকে কি বলা হয়? হাইড্রোজেন হ্যালাইডের জলীয় দ্রবণকে হ্যালোজেন হাইড্রাসিড বলে। ঠিক আছে, এটা কেমন দেখো, আমরা কি লিখলাম? হাইড্রোজেন হ্যালাইড লিখলাম। এই দেখো হাইড্রোজেন হ্যালাইড, এটা কি অবস্থায় আছে ভাই? গ্যাসীয় অবস্থায় আছে, তাই তো? এই হাইড্রোজেন হ্যালাইডের সাথে আমরা জলীয় দ্রবণের বিক্রিয়া দিব, তাই তো? জলীয় মানে কি? পানি। ঠিক আছে, এই হাইড্রোজেন হ্যালাইডের জলীয় দ্রবণকে কি বলা হয় ভাই? হ্যালোজেন হাইড্রাসিড বলা হয়। তাহলে কি তৈরি হবে? এই যে হাইড্রোজেন হ্যালাইড, তবে এটা কি হবে ভাই? জলীয়, অর্থাৎ কি একুয়াস। এটাই কি ভাই? একুয়াস। ঠিক আছে ভাই, এইটাকেই কি বলা হয়? এইটাকেই বলা হয় ভাই হ্যালোজেন হাইড্রাসিড। ঠিক আছে, এইটাকেই আমরা কি বলবো? এইটাকেই বলবো হ্যালোজেন হাইড্রাসিড। বুঝতে পেরেছো? মানে হাইড্রোজেন হ্যালাইডের জলীয় দ্রবণ, এই যে হাইড্রোজেন হ্যালাইডের জলীয় দ্রবণ, একুয়াস দিয়ে বোঝাচ্ছে কি? জলীয় দ্রবণ। ঠিক আছে, এইটাকেই বলা হয় হ্যালোজেন হাইড্রাসিড। ঠিক আছে, দেখো আমরা হ্যালোজেন হাইড্রাসিডের সক্রিয়তার ক্রমটা দেখি। হ্যাঁ, শক্তির ক্রমটা দেখি। দেখো হ্যালোজেন হাইড্রাসিডের শক্তির ক্রম, হ্যালোজেন হাইড্রাসিড ভাই, যেই অ্যাসিডটার কি বিয়োজন ধ্রুবকের মান যত বেশি হবে তার শক্তি মাত্রা তত বেশি হবে। ঠিক আছে, হাইড্রাসিডের, হ্যালোজেন হাইড্রাসিডের শক্তির ক্রম, শক্তির ক্রম। ঠিক আছে, দেখো হ্যালোজেন হাইড্রাসিডের শক্তির ক্রম সবচেয়ে দুর্বল কোনটা হবে? হাইড্রোফ্লোরিক, কারণ এটার কি শক্তিটা সবচেয়ে কম হবে। হাইড্রোক্লোরিক, হাইড্রোব্রোমাইড,
হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আছে, দেখো এদের মাঝে সবচেয়ে বেশি শক্তি হবে হাইড্রোজেন আয়োডাইডের। ঠিক আছে, এটা সবচেয়ে এদের একোয়াস দিতে হবে, হাইড্রাসিড, তাই তো? এখানে তুমি কি দিবা? একোয়াস দিবা। একোয়াস। ঠিক আছে, দেখো সবচেয়ে শক্তি কম হবে কার, সবচেয়ে শক্তি বেশি হবে কার? হাইড্রোজেন আয়োডাইডের। ঠিক আছে, আর সবচেয়ে কম হবে কোনটার? হাইড্রোফ্লোরিকের। ঠিক আছে, সবচেয়ে শক্তি কম এটার, এটা একটু বেশি, এটা একটু বেশি, এটা সবচেয়ে বেশি। ঠিক আছে, কেন ভাই বেশি জানো? এদের কারণ কি, এদের অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যার মান যত বেশি সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী। ঠিক আছে ভাই, দেখো এই হাইড্রোজেন আয়োডাইড আছে যে, এটার বিয়োজন ধ্রুবকের মান 10⁻10। ঠিক আছে, এটার বিয়োজন ধ্রুবকের মান কত? এটার বিয়োজন ধ্রুবক কে? ঠিক আছে, বিয়োজন ধ্রুবকের মান 10⁻10। ঠিক আছে, এই হাইড্রোজেন ব্রোমাইড এটার বিয়োজন ধ্রুবকের মান 10⁻9। 10⁻9। এই হাইড্রোক্লোরিক এটার বিয়োজন ধ্রুবকের মান 2.5 10⁻7। ঠিক আছে, এবং হাইড্রোফ্লোরিক এটার বিয়োজন ধ্রুবকের মান 6.8 × 10⁻⁻4। 10⁻⁻4। ঠিক আছে, যেই অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান বেশি সেই অ্যাসিডের শক্তি মাত্রাটাও বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ সক্রিয়তাটাও বেশি হবে। ঠিক আছে, ওকে, দেখো শক্তি মাত্রা ইনটু সক্রিয়তা, যার শক্তি বেশি তার সক্রিয়তাটাও বেশি হবে। ঠিক আছে, যদি হ্যালোজেন হাইড্রাসিডের শক্তির ক্রম বা সক্রিয়তার ক্রম বলতো তাহলে এটাই হইতো। ঠিক আছে, ওকে, বিয়োজন ধ্রুবক, সরি বিয়োজন ধ্রুবক আর কি, ঠিক আছে, শক্তি মাত্রা আমরা বিয়োজন ধ্রুবক লিখে দিই এখানে, বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, যার বিয়োজন ধ্রুবক বেশি তার সক্রিয়তাটাও বেশি হবে। ওকে, আমরা এবার দেখব কি এরা অক্সিজেন থেকে ফ্লোরিন অধিক সক্রিয়, এই প্রশ্নটা আমরা দেখব। অক্সিজেন থেকে ফ্লোরিন অধিক সক্রিয়। অক্সিজেন চেয়ে ফ্লোরিন, ক্লোরিনটা অক্সিজেনের চেয়ে ক্লোরিনটা বেশি সক্রিয়। ঠিক আছে, আমরা এবার এটা একটু দেখব কেন সক্রিয় হয়। কারণ ক্লোরিন কি শক্তিশালী জারক অক্সিজেনের তুলনায়। অক্সিজেনের চেয়ে ফ্লোরিন অধিক সক্রিয়। অক্সিজেন থেকে ফ্লোরিন অধিক সক্রিয়, ফ্লোরিন অধিক সক্রিয়। কেন জানো? কারণ অক্সিজেনের তুলনায় ফ্লোরিন হয়েছে কি শক্তিশালী জারক। ঠিক আছে, শক্তিশালী জারক, তাই ফ্লোরিন দ্বারা পানি অণু সম্পূর্ণ জারিত হয়ে যায়। ঠিক আছে, কারণ কি ভাই, অক্সিজেনের তুলনায় এটা কি ভাই, ফ্লোরিন প্লাস ক্লোরিন, হ্যাঁ, ক্লোরিনও শক্তিশালী জারক। ঠিক আছে, ওকে, এটা কি শক্তিশালী জারক, শক্তিশালী জারক। ঠিক আছে, তাই পানি অণু দ্বারা এটা সম্পূর্ণ জারিত হয়ে যাবে। ঠিক আছে, শক্তিশালী জারক, তাই ফ্লোরিন দ্বারা পানি অণু সম্পূর্ণ জারিত হয়ে অক্সিজেন গ্যাস ও হাইড্রোফ্লোরিক তৈরি করে। ঠিক আছে, শক্তিশালী জারক। আর ফ্লোরিন দ্বারা কি হবে? ফ্লোরিন দ্বারা পানি অণু সম্পূর্ণ জারিত হয়, সম্পূর্ণ জারিত হয়ে কি তৈরি করে জানো? সম্পূর্ণ জারিত হয়ে অক্সিজেন প্লাস HCl তৈরি করবে, হ্যাঁ, হাইড্রোফ্লোরিক তৈরি করবে, অক্সিজেন প্লাস হাইড্রোফ্লোরিক তৈরি করে।
তৈরি করে। ঠিক আছে, দেখো বিক্রিয়াটা কিভাবে হবে। হ্যাঁ, পানি আর কি ফ্লোরিন, ঠিক আছে, কি হবে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তারা কি তৈরি করবে, হাইড্রোফ্লোরিক তৈরি করবে, সাথে তৈরি করবে অক্সিজেন। ঠিক আছে, কারণ অক্সিজেনের চেয়ে ফ্লোরিন অধিক সক্রিয়, ক্লোরিনটা অধিক সক্রিয়, বুঝছো, অক্সিজেনের সক্রিয়তাটা কম, ক্লোরিনের সক্রিয়তাটা একটু বেশি, কারণ ফ্লোরিন ও ক্লোরিন হচ্ছে কি শক্তিশালী জারক। ঠিক আছে ভাই, ফ্লোরিন ও ক্লোরিনকে তুমি কি বলবা, ফ্লোরিন এবং ক্লোরিনকে বলবা শক্তিশালী জারক। ঠিক আছে, কারণ ফ্লোরিন দ্বারা পানি অণু সম্পূর্ণ জারিত হয়ে যায়। ঠিক আছে, সম্পূর্ণ জারিত হয়ে অক্সিজেন গ্যাস তৈরি করে এবং হাইড্রোফ্লোরিক তৈরি করে। ঠিক আছে, এই অক্সিজেনটা কি গ্যাস এবং হাইড্রোফ্লোরিকটা কি ভাই একুয়াস, জলীয়। ঠিক আছে, সমতার দরকার নেই, চাইলে বসে বসে তুমি সমতা করতে পারো। ঠিক আছে, ওকে। দেখো ফ্লোরিন এখানে কয়টা আছে, দুইটা, এখানে আছে একটা, তাই তো, তাহলে তুমি কি, আবার পানি আছে এখানে দুইটা, এখানে আছে একটা, তাহলে তুমি এখানে সামনে কত দিবা, এখানে যদি 4 দাও তাহলে কি হয়ে গেল, ফ্লোরিন 4টাই, সামনে 2 দিয়ে দিলাম, ফ্লোরিন 4টা, হাইড্রোজেন কয়টা 4টা, এখানে 2 দিয়ে দাও, এই যে সমতা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আমরা সর্বশেষ দেখবো অসামঞ্জস্যতা বিক্রিয়া, যা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ও এটা তো দেখলামই, আচ্ছা এগুলো মুছে দিই। 4 নম্বরে কি দেখবো আমরা, অসামঞ্জস্যতা বিক্রিয়া। ঠিক আছে, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, অসামঞ্জস্যতা বিক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে একটু জারণ বিজারণ বুঝতে হবে। অসামঞ্জস্যতা বিক্রিয়া, ভাই অসামঞ্জস্যতা বিক্রিয়া কাকে বলে জানো, একই মৌলের একটা পরমাণুর জারণ ঘটে আর একটার বিজারণ ঘটে। যে বিক্রিয়ায় একই মৌলের দুটি পরমাণুর একটির জারণ ঘটে এবং অন্যটির বিজারণ ঘটে, আমি বিক্রিয়া দিলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, আমি বলে দেই, যে বিক্রিয়ায় একই মৌলের, লিখে দিই আগে। হ্যাঁ, যে বিক্রিয়ায় একই মৌলের, যে বিক্রিয়ায় একই মৌলের, যে বিক্রিয়ায় একই মৌলের দুটি পরমাণুর মধ্যে একটির জারণ ঘটে এবং অন্যটির বিজারণ ঘটে, যে বিক্রিয়ায় একই মৌলের দুটি পরমাণুর, একই মৌলের দুটি পরমাণুর, একই মৌলের দুটি পরমাণুর, যে বিক্রিয়ায় একই মৌলের দুটি পরমাণুর একটির জারণ ঘটে, একটির জারণ ঘটে এবং অন্যটির বিজারণ ঘটে, একটির জারণ ঘটে এবং অন্যটির বিজারণ ঘটে। ঠিক আছে, এবং অন্যটির বিজারণ ঘটে। ঠিক আছে, একই মৌলের দুইটা পরমাণুর মধ্যে একটা জারণ ঘটবে এবং অন্যটির বিজারণ ঘটবে, তাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে, তাকে অসামঞ্জস্যতা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বলে, অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। ঠিক আছে ভাই, দেখো আমরা সব উদাহরণ দিই। পানি দিলাম, পানি যোগ ক্লোরিন Cl2। ঠিক আছে, বিক্রিয়া করে কি তৈরি করে জানো, তৈরি করে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইপোক্লোরাস অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো আর তৈরি করলো কি হাইপোক্লোরাস অ্যাসিড, HCl। ঠিক আছে, দেখো ক্লোরিন কি মুক্ত মৌল, হ্যাঁ ভাই, কারণ আমরা জানি মুক্ত মৌলের জারণ মান 0, ক্লোরিন কি ভাই মুক্ত মৌল, এটার জারণ মান কত, 0। ঠিক আছে, এটার জারণ মান কত, 0।
আমরা জানি মুক্ত মৌল, বাবা কত বড় হয়ে গেছে, মুক্ত মৌলের জারণ মান কত হয় ভাই? মুক্ত মৌলের জারণ মান 0 হয়। ঠিক আছে, দেখো ক্লোরিনের এখানে দুইটা পরমাণু আছে, তাই তো? ক্লোরিনের কি আছে ভাই? দুটি পরমাণু আছে এখানে, কিন্তু একটার জারণ হবে, ঠিক আছে, আর একটার বিজারণ হবে। ভাই জারণ কি জানো? দেখো এখানে লিখি, জারণ হচ্ছে মানের বৃদ্ধি। হ্যাঁ, শর্টকাট উপায়, জারণ মানের বৃদ্ধি, মানের বৃদ্ধি। ঠিক আছে, তোমাকে এখানে জারণ বিজারণ শেখাচ্ছি না। হ্যাঁ, দেখো একটু মনে রাখবা, জারণ মানের বৃদ্ধি আর বিজারণ হচ্ছে মানের হ্রাস, মানে মান কমে যাবে, মানের হ্রাস। ঠিক আছে, আসো, আর মুক্ত মৌল ক্লোরিন একটা মুক্ত মৌল, তাই এটা জারণ মান 0। একটু খেয়াল করে দেখো, হাইড্রোজেন কি গ্রুপ 1 এর মৌল, তাই তো? এটা জারণ মান কত ভাই? +1। তাহলে ক্লোরিনের জারণ মান কত ভাই? যৌগের মোট জারণ মান 0 হয়, মানে কি এটাকে মোট জারণ মান 0 বানাতে হবে। হাইড্রোজেন যেহেতু +1, তাহলে ক্লোরিন কত হবে ভাই বলো তো? -1। ঠিক আছে ভাই, ওকে। এবার হাইপোক্লোরাসে আসো। হাইপোক্লোরাসে দেখো তো, অক্সিজেনের জারণ মান কত হবে? এই অক্সিজেনের জারণ মান আমরা কি জানি? -2, তাই না? অক্সিজেনের জারণ মান কত ভাই? -2, -2। হাইড্রোজেনের জারণ মান কত? +1। তাহলে ক্লোরিনের জারণ মান কত হবে? +1 হবে না ভাই? কারণ মোট 0 বানাতে হবে। অক্সিজেন যেহেতু কত? -2, তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন মিলায়ে +2 হবে, তাই তো? হাইড্রোজেনের জারণ মান +1, তাহলে ক্লোরিনের জারণ মান ওইখানে কত হবে? +1। ওকে ভাই, দেখো এখানে ক্লোরিন মুক্ত মৌল, জারণ মান 0 ছিল। দেখো তো এই ক্লোরিন থেকে, দেখো এই ক্লোরিন থেকে উফ, দেখো এই ক্লোরিন থেকে, এই ক্লোরিন দেখো এইখানে ছিল কত ভাই? এইখানে ছিল 0, এইখানে ছিল 0, এইখানে হয়েছে কত ভাই? -1, তাই না? কত হয়েছে? -1। তাহলে বলো তো মান কমছে না বাড়ছে? 0 থেকে -1, তাহলে কমে গেছে, তাই তো? কারণ 0 বড়, 0 থেকে হয়েছে কত? -1। তাহলে আমরা কি বলবো? এখানে ক্লোরিনটার কি ঘটলো ভাই? বিজারণ ঘটলো। কারণ বিজারণ কি ভাই? মানের হ্রাস। তাই ক্লোরিনের এখানে কি ঘটলো? ক্লোরিনের এখানে বিজারণ ঘটলো। ঠিক আছে ভাই, দেখো ক্লোরিনের মুক্ত মৌল জারণ মান 0, এখানে ক্লোরিন 0 ছিল, হয়েছে কত? এখানে হাইড্রোক্লোরিক যৌগে ক্লোরিনের জারণ মান -1, কমে গেছে, তাই বিজারণ। কারণ বিজারণ কি? মানের হ্রাস। দেখো আবার দেখো এখানে ক্লোরিন, এই যে ক্লোরিন, এই যৌগ, এখানে ক্লোরিনের জারণ মান কত? দেখো তো +1, তাই তো? তাহলে কি হয়েছে ভাই এখানে? এখানে তাহলে কি হয়েছে বলো তো? বেড়ে গেছে না? 0 থেকে হয়েছে কত? +1। তাহলে কি জারণ ঘটছে? জারণ কি? মানের বৃদ্ধি, তাই তো? তাহলে কি ঘটলো? জারণ ঘটলো। তাহলে দেখো এবার বিক্রিয়াটার সাথে ইরার সাথে, সংখ্যাটার সাথে মিলাই দেখো তো, একই মৌলের, একই মৌলের কি বলছে ভাই? দুইটা পরমাণু, একই মৌলের এই যে দুইটা পরমাণু, এই যে দুইটা পরমাণুর একটার কি ঘটে? জারণ ঘটে, এবং অন্যটির কি ঘটে ভাই? বিজারণ ঘটে। দেখছো এই যে ক্লোরিনের দুইটা পরমাণু, একটা এখানে আছে আর একটা এখানে আছে। ঠিক আছে, ক্লোরিন দুইটা পরমাণুর একটা একটা এখানে আছে এবং আরেকটা কি আছে? এখানে আছে। ঠিক আছে, দেখো ক্লোরিন 0 থেকে হয়েছে কত? হাইড্রোক্লোরিক যৌগে +1, মানে বেড়ে কমে গেছে, তাহলে কি? বিজারণ। আর ক্লোরিন 0 থেকে হাইড্রোক্লোরিক যৌগে ক্লোরিনের জারণ মান +1, মানে বেড়ে গেছে, তাই জারণ। ঠিক আছে, দেখো একই 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 মৌলের দুইটা পরমাণুর একবার জারণ ঘটছে আর একবার বিজারণ ঘটছে, তাই তো? তাই আমরা এটাকে কি বলবো? অসামঞ্জস্যতা বিক্রিয়া। ঠিক আছে ভাই, ওকে। দেখো আমরা আরেকটা উদাহরণ দিই, ক্লোরিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা লিখি। এই লিখলাম আমরা ক্লোরিন, লিখলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ ক্লোরিন, এরা বিক্রিয়া করে কি তৈরি করবে? পটাশিয়াম ক্লোরেট তৈরি করবে, এবং কি তৈরি করবে? পানি তৈরি করবে, এবং পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে? পটাশিয়াম ক্লোরাইড যোগ পটাশিয়াম ক্লোরেট।
পটাশিয়াম ক্লোরেট আর কি পানি। ঠিক আছে ভাই, এটাকে কি বলবা? এটাকে বলবা কি ভাই? এটাকে কি বলবা? এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। ঠিক আছে, এটাকে কি বলবা তুমি? বলবা পটাশিয়াম ক্লোরেট। ঠিক আছে, লিখে দিলাম পটাশিয়াম ক্লোরেট। ওকে, দেখা তো এখানে ক্লোরিন কি মুক্ত মৌল না? তাহলে জারণ মান শূন্য। উফ, ক্লোরিন কি মুক্ত মৌল, তাই জারণ মান কত হবে? শূন্য হবে। দেখো ক্লোরিন মুক্ত মৌল, তাই জারণ মান কত হবে? শূন্য। ওকে, এখন এইখানে দেখো তো পটাশিয়াম ক্লোরাইড যোগে ক্লোরিনের জারণ মান কত? পটাশিয়াম যদি +1 হয় তাহলে ক্লোরিন কত হবে? -1। ঠিক আছে, এই পটাশিয়াম ক্লোরেট যৌগে দেখো তো ক্লোরিনের জারণ মান কত? খেয়াল করে দেখো, অক্সিজেন কত? -2। তাই তো, অক্সিজেন কত ভাই? -2। তাহলে কি হবে? পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, জারণ মান কত? +1। তাহলে ক্লোরিনের জারণ মান কত হবে? +1। দেখো এইখানে জারণ মান কত ছিল? ক্লোরিন মুক্ত মৌল শূন্য। এই ক্লোরিনের একটা ক্লোরিন পরমাণুর কি আছে? ক্লোরিন পরমাণু, তাই তো, দুইটা পরমাণুর একটা কোথায় আছে? পটাশিয়াম ক্লোরাইডে, আর একটা আছে কোথায়? একটা আছে পটাশিয়াম ক্লোরাইডে আর একটা পটাশিয়াম ক্লোরেটে, তাই তো। দেখো তো এই পটাশিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ মান কত? -1। ছিল কত? শূন্য। শূন্য থেকে হয়েছে কত ভাই? -1। তাহলে কি হইলো ভাই? কমে গেল, তাই তো। কমে গেলে কি হয়? কমে গেলে বিজারণ হয়। বিজারণ। ঠিক আছে ভাই, আবার দেখো এইখানে ছিল কত? শূন্য। এই পটাশিয়াম ক্লোরেটে কত হয়েছে? +1, মানে কি বেড়ে গেছে। বেড়ে গেলে কি হয়? জারণ। দেখছ, একই পরমাণুর, একই মৌলের দুইটা পরমাণুর, এই যে দুইটা পরমাণু, তাই তো, ক্লোরিন ক্লোরিন দুইটা পরমাণু আছে এখানে, তাই না? দুইটা পরমাণুর একটার কি হয়েছে? বিজারণ ঘটছে, আরেকটার কি ঘটছে? জারণ ঘটছে। ঠিক আছে, এই ছিল অসামঞ্জস্যতা বিক্রিয়া। এর মাধ্যমে কি হয়ে গেল? আমাদের গ্রুপ শতকের মৌলসমূহের রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া সমূহ আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, আমরা দেখে ফেললাম। আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।